দর্শক স্বাগত কালের কণ্ঠে নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের আলোচনায় অংশ নিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। স্বাগত আপনাদের কালের কণ্ঠের স্টুডিওতে। ডক্টর জাহিদুর রহমান, শুরুতেই আপনার কাছে একটু যেতে চাই, এই যে 15 আগস্ট 32 নম্বরে যারা ফুল দিতে এসেছিলেন তাদেরকে অনেকেই হেনস্থা হয়েছেন এবং এই ঘটনায় একজন রিকশা চালককেও গ্রেফতার করা হয়েছে এবং তার নামে হত্যা চেষ্টা মামলা দেওয়া হয়েছিল। পরে পুলিশের পক্ষ থেকে অবশ্যই একটি বিবৃতি এসেছে যে এটি নিয়মিত একটি মামলা। এই যে এতদিন পর তাকে গ্রেফতার করা হলো, অথবা ফুল দিতে এসেই কেন তিনি গ্রেফতার হলেন, এটাকে আপনি কিভাবে দেখবেন? ধন্যবাদ। ফুল দেওয়ার ঘটনায় দুটো লক্ষণীয় ব্যাপার আছে। একটা হলো, প্রথমে 32 নম্বরে 15 আগস্টে ফুল দিতে যাওয়া অপরাধ কিনা, মানে একটা স্টেট আইন দিয়ে চলবে। আমি কি মনে করছি ওটা স্টেট দেখার কিছু না, ফুল স্টপ। যদি সেটা না হয় ওটা স্টেট না, ওটা মগের মুল্লুক। ওখানে গায়ের যার জোর আছে সে গায়ের জোরের মতো কাজ করবে। আমরা কি ক্রিমিনালাইজ করেছি যে ওখানে কেউ ফুল দিতে পারবে না, এটা একটা ক্রিমিনাল অফেন্স, তাকে আমরা শাস্তি দেব? উত্তর হচ্ছে না। যদি না করে থাকি, ওখানে দুটো ঘটনা ঘটেছে। রাজনৈতিক দলের লোকজন ওখানে দাঁড়িয়েছিল এবং তারা হেনস্থা করছে। একটু খেয়াল করব, যদি কেউ আইনও ভেঙে থাকে সেইটা প্রতিরোধ করার দায়িত্ব কোনো নাগরিকের না। খুব সোজাসাপটা কথা। ওখানে পুলিশ উপস্থিত ছিল, যদি তারা কোনো আইন ভেঙে থাকে অ্যাকশন নেবে পুলিশ। আমরা আওয়ামী লীগের সময় কিন্তু এই কথাগুলো বলতাম। তারা লাঠি সোটা নিয়ে বসে থাকতো, ছাত্রলীগ, যুবলীগ, তারা বিএনপি সমাবেশে কি কি খারাপ করবে আমরা সেটা প্রোটেক্ট করবো। তখন এই প্রশ্ন আমরা করেছি, এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে? রাষ্ট্রের পুলিশ আছে, প্রয়োজনে বিজিবি আসবে, প্রয়োজনে সেনাবাহিনী আসবে, এটা আপনার দায়িত্ব না। কিন্তু পুলিশের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু নাগরিক অন্য নাগরিককে হেনস্থা করছে, এক অদ্ভুত ব্যাপার। এটা কোনো স্টেটের মধ্যে হতে পারে না। দ্বিতীয় যে প্রশ্নটা, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে। সুতরাং আওয়ামী লীগ যদি 15 আগস্টকে কেন্দ্র করে দলীয়ভাবে কিছু করতে যায়, সেটার লিগ্যাল রাইট আমাদের আছে সেটাকে প্রটেক্ট করার। পুলিশ এটা করতে পারে এবং করা উচিত হবে, কারণ তাদের কর্মসূচি নিষিদ্ধ আছে। একজন প্রাইভেট সিটিজেন, ওখানে 4-5 জন মানুষ গিয়েছেন, একজন রিক্সা চালক, সাথে একটা কাপল গিয়েছিলেন, একজন নারী গিয়েছিলেন, প্রত্যেককে হেনস্থা করা হয়েছে আর গ্রেফতার করা হয়েছে রিক্সা চালককে। তো কিসের ভিত্তিতে আসলে আপনি তাকে করছেন? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি যদি মনে করেন তারা করতে পারে কিনা, নো ওয়ে। আপনি যদি মনে করেন 15 আগস্টে কেউ প্রাইভেট সিটিজেন ফুল দিতে পারবে না, আগে একটা আইনে সেটাকে আনতে হবে। সেই আইনের সমালোচনা হতে পারে, কিন্তু আপনাকে আগে আইনে এনে বলতে হবে এটা ক্রাইম, তারপর আপনি ব্যবস্থা নেবেন। এবং এরপর রিক্সা চালক কিনে যেটা হয়েছে, মানে আমি এর চেয়ে কোনো বাজে কাজ হতে পারে না। তারা বলছেন এটা একটা নিয়মিত মামলা, মানে ওই হত্যাকারী ওখানে গিয়ে হাজির হয়েছে, তারপর তারা তাকে ধরে বুঝতে পারলেন যে উনি হত্যাকারী, যে বর্ণনা দিয়েছে কোর্টে। এবং আমি পুলিশের চাইতে আরো বেশি হতাশ হয়েছি, এটা তো একজন বিচারকের সামনে প্রেজেন্টেড হয়েছে, বিচারক কনভিন্সড হয়ে তাকে কোর্টে পাঠিয়েছে। মানে একজন হত্যাকারীকে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে, এটা তো তাহলে অনেক আগেই গ্রেফতার করা উচিত ছিল। একদম তাই। আসলে এগুলো আমরা বুঝি, এগুলো আসলে আমরা বুঝি কি হয়েছে। ওই যে অজ্ঞাতনামা আসামি থাকে, আওয়ামী লীগের সময়, মানে আওয়ামী লীগের কিছু চর্চা আমরা এখন দেখছি এবং আমরা প্রায় এই কথাটা বলছি, এগুলো করে করেই না আওয়ামী লীগের বিচারকে খেলো করে ফেলা হচ্ছে, হাস্যকর করে ফেলা হচ্ছে। সবার নামে হরে দরে হত্যা মামলা। এবং এই যে হিউম্যান রাইটস ওয়াচ কিছুদিন একটা রিপোর্ট দিয়ে দেখিয়েছে, উত্তরের মেয়র আতিকুল ইসলামের নামে যতগুলো হত্যা মামলা হয়েছে তার অর্ধেকের সময় তিনি দেশেই ছিলেন না। এটা হিউম্যান রাইটস ওয়াচ বলছে। ওনাদের অনেক ক্রাইম আছে, কিন্তু আপনি এসব হাস্যকর কাজ করে কিন্তু ঝামেলা করছেন। সো তাকে নিয়ে গেলেন। শুধু সেটা না, আমি যে কথাটা বারবার বলছি, পুলিশ তো আদালতে গেল, আদালতে গিয়ে একজন বিচারকের সামনে এটা শুনানি হলো, পুলিশ প্রেজেন্ট করলো এই কথা এবং আদালত কনভিন্সড হয়ে তাকে জেলে পাঠালো। এখন তার জামিন হয়েছে, মামলা কিন্তু আছে। সো আমাদের প্রশাসন, আমাদের বিচার বিভাগ সবাই এইরকম একটা চক্রের মধ্যে ঢুকে পড়েছে এবং একটা পপুলিজম, মানে আমরা আওয়ামী লীগের বিচার চাই, যেহেতু আওয়ামী লীগের সংগঠন হিসেবে বিচার হবে, আওয়ামী লীগ থাকবে কি না থাকবে সেটা কোর্টে ডিসাইডেড হবে। কিন্তু পপুলার ধারণা হচ্ছে যেহেতু আওয়ামী লীগ পরাজিত, তার উপর আমরা যে কোনো কিছু করতে পারি। আমরা শেখ হাসিনাকে সরিয়েছি, তাকে দেশ ছাড়তে বাধ্য করেছি, উদ্দেশ্য হচ্ছে শেখ হাসিনা আমাদের মানবাধিকার লঙ্ঘন করেছে, আমাদের এখানে আইন কানুন পালন করেন নাই। আমরা আমাদের শেখ হাসিনার উল্টো কাজটা, মানে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীরও, ইভেন শেখ হাসিনা যদি আসে, শেখ হাসিনার ওপরে কেউ হামলা করবে, আমরা কি অ্যাগ্রি করি না। উনি গ্রেফতার হবেন, উনি গ্রেফতার হওয়ার পর আইন অনুযায়ী যেটা মৃত্যুদণ্ডও হতে পারে, যেটা হওয়ার সেটা হবে। মাহমুদুর রহমান মান্না, আমি আপনার কাছে একটু আসতে চাই ডক্টর জাহিদুর রহমানের উত্তরের ধারাবাহিকতায়, যে একজন সেলিব্রিটি, শুধু একজন না, অনেক সেলিব্রিটি এই শোক দিবসে শোক জানানোর কারণে তাদেরকে কালচারাল ফ্যাসিস্ট বলা হচ্ছে এবং
যাদেরকে কালচারাল ফ্যাসিস্ট বলা হচ্ছে তারা আবার বলছেন যারা শোক প্রকাশে বাধা দান করছে তারা আবার রাজাকারের এজেন্ট। তো শ্রদ্ধা জানানো অন্যায় কিনা? এটা তার কোনো প্রশ্ন হলো না, শ্রদ্ধা জানানো অন্যায় হবে কেন? আবার শ্রদ্ধা জানানোর ব্যাপারে কি আছে, ধরেন একটা স্বীকৃত কোনো ব্যক্তিত্ব, কোনো ইভেন্ট, তাকে আপনি শ্রদ্ধা জানান, সবাই এটা করে। কিন্তু এরকমও হতে পারে যে একজন ব্যক্তি আপনার কাছে শ্রদ্ধেয়, আমি তাকে পছন্দ করি না, তাই বলে আপনি শ্রদ্ধা জানাতে পারবেন না, তা তো হতে পারে না। এখানে এক ধরনের ওই ট্যাগিংয়ের কালচার তো চালু আছে মেলা দিন ধরে, এইটাই এখন চলছে। এবং আগে এটা আওয়ামী লীগ সরকার থাকতে করতো, শিবির বলে ট্যাগ দেয়া হ্যাঁ তখন করতো, দোসর, এখন আবার দোসর শুরু হয়ে গেছে। না হলে একজন সেলিব্রিটি, আর সেলিব্রিটি নয় তাতে গেছে, যেমন যে প্রশ্নটা আপনি ডাক্তার জাহিদকে করলেন, উনি আনসার করলেন, ওইখানে যদি আরও 100টা লোক যেত, দল বেঁধে গেলে পুলিশ অ্যাপ্রিহেন্ড করতে পারে যে এই 100টা লোক একটা ইভেন্ট তৈরি করে নাকি, কোনো ঝামেলা হয় নাকি, আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় কিনা, ওইটা বাধা দিতে পারে যাতে না হয়। কিন্তু 100টা লোক আলাদা আলাদা করে যদি শ্রদ্ধা জানাতে যায়, তা আমার তাকে শ্রদ্ধা করতে ইচ্ছা করে, উনি আমার শ্রদ্ধার মানুষ, আমি করতে পারবো না কেন? এইটা কোনো ক্রমে বাধা দেওয়ার কোনো উপায় নেই। এখন কি বলবো, চলছে এরকম আগে থেকে, এখনও তাই চলছে। বলছি বড় বড় কথা, কিন্তু এগুলোর মর্মার্থ বুঝি না। মানে আমরা যখন বলি না নতুন বাংলাদেশ করব, নতুন বাংলাদেশ মানে কি? নতুন মানে কি? পুরনো থেকে এটা ডিফারেন্ট কীরকম করে, পুরনো থেকে এটা ডিফারেন্ট কীভাবে, কীভাবে, সব কিছুই লাগবে। তার মানে একটা মানুষ যদি মনে করে যে একটা নতুন বাংলাদেশ করতে চাই, তাকে ভাবতে হবে যে আপনিও তো একজন পুরনো মানুষ, আপনি নিজেকে এই পুরনো জিনিসটা বাদ দিয়ে নতুন কালচার, কৃষ্টি, তার শাসন বা যা যা আছে এগুলোর সাথে মিলে চলতে পারছেন। যদি না চলতে পারেন তাইলে আপনাকে এই জায়গাতে সমালোচনা করতে হবে, শুদ্ধ করতে হবে, অথবা না মানতে চাইলে ব্যবস্থা নিতে হবে। কিন্তু এইখানে সরকার নিজেই, মানে আজকে না, আমি দেখছি কি ক্ষমতাতে আসার পর থেকে বা দায়িত্ব পাওয়ার পর থেকে এই সরকার কোনো দায়িত্ব নিয়ে কাজ করছে না, আমি তা দেখছি না। সরকারের ব্যর্থতা এটা আসলে আপনাকে বলতে চাচ্ছেন? ব্যর্থতা মানে তাদের অ্যাটিচিউডটাই তো দেখছি না। মানে যখন ইভেন 32টা বার ভাঙা হয়েছে, তখন পুলিশ কী করেছে দেখেছে তো, গভর্নমেন্ট কিছু করতে পারেনি। এবং গভর্নমেন্ট হঠাৎ করে এই যে ছুটি বাতিল করে দিল, এবার একটা মেসেজের মতো কিন্তু গেল যে না, এটা করা যাবে না, গভর্নমেন্ট এটা বিপক্ষে। এরকম হয়েছে না, বাইরে থেকে কেউ ফোন করে বলেছেন না আর্মি যাবে না, ট্যাঙ্ক আছে, ইত্যাদি ইত্যাদি, তোমরা যেতে পারো, এবং সেরকম ঘটনা ঘটেছে। তো মানে এগুলো থেকে মনে হয় যে সরকার তার দায়িত্ব সম্পর্কে সচেতনই না। এটা এই যে শোক জানানো, এটা শেখ মুজিবকে শোক জানানোই কি তাদের মূল আগ্রাসী আচরণ কিনা? এটা যদি অন্য কোনো নেতাকে শোক জানানো যেত, ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি শোক মানে তার প্রতি শ্রদ্ধা জানাতো, তাহলে একই অবস্থা হতো কিনা? না, ওখানে যারা যারা ছিল তারা করতে বলে শেখ মুজিবই কি মানে সমস্যার মূল কারণ তাদের কাছে? না, এখানে শেখ মুজিব বলে না, এটার মাধ্যমে একটা রাজনীতির প্রতিফলন হচ্ছে। তো শেখ মুজিব মানে আওয়ামী লীগ সমর্থক, মানে শেখ মুজিব ফিরলেন, শেখ মুজিবকে শ্রদ্ধা জানানো হলো, মানে আবার আওয়ামী লীগের প্রত্যাবর্তনের মতো কেউ মনে করতে পারে। এটার পেছনে একটা পলিটিক্যাল গ্রাউন্ড আছে, নট দ্যাট এটা সিম্পল গুন্ডামি মাস্তানি, এটাও কিন্তু না। এই বোধ থেকে বিএনপির লোকগুলো গেল কেন? এমনি পাড়ার অন্যান্য এলাকার মাস্তানরা তো যায়নি, গেছে একটা পলিটিক্যাল পার্টি, তাদের ওখানে যাবার কাজ কি? আর তারা যদি যায় তাহলে বিএনপি যে নেতৃত্ব তারা কি করলো? তাদের তো বলবার কথা, তোমাদের তো ওখানে যাওয়া উচিত, হয় তাদেরকে ফিরিয়ে আনা উচিত তাদের, তারা সেটা করলেন না। তার মানে এইখানে একটা রাজনৈতিক বিবেচনা আছে, সেইটা অ্যাবসলিউটলি রং। সেটা একটা ফ্যাসিজমের আরেক ধরনের রেপ্লিকা। শেখ মুজিবকে ফ্যাসিবাদের আইকন তাহলে বানিয়েছে কারা? আওয়ামী লীগ? ওইটা বললে আবার লম্বা আলোচনা। আমি মনে করি শেখ মুজিব নিজের অ্যাক্টিভিটির মধ্যেও কিন্তু ফ্যাসিবাদের চর্চা করেছেন। উনি রক্ষী বাহিনী যেটা করেছিলেন, এটা প্রচুর কথাবার্তা আমরা সেই সময় বলেছি। ইভেন ধরেন বাকশাল যে করেছেন, এগুলো ডেমোক্রেসির তো কিছুই নেই, সব কণ্ঠ বন্ধ করে দিয়ে আপনি একা দিয়ে দিলেন। ওনার অন্য অবদান, স্বাধীনতায় তার বিরাট ভূমিকা, তার যে মানে উপস্থিতি একটা বিশাল ঘটনা ছিল, এগুলো অস্বীকার করবার কোনো কারণ নেই। যারা করবে তারা ইতিহাসকে অস্বীকার করতে চাইবে, শেষ পর্যন্ত পারবে না। কিন্তু একজন মানে ওয়ান্স এ ফ্রিডম ফাইটার ইজ অলওয়েজ এ ফ্রিডম ফাইটার এরকম নয়, ওয়ান্স এ ডেমোক্রেটিক ইজ অলওয়েজ ডেমোক্রেট এরকম নয়। কিন্তু আমরা মাঝে মাঝে বলি, তো উনি একসময় গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, উনি আবার গণতন্ত্রকে হত্যা করেছেন। তো গণতন্ত্র হত্যা করেছে তো ফ্যাসিজমের মতোই হয়।
প্রথম ব্যালট বাক্স হাইজ্যাক তার আমলে হয়েছে, প্রথম ক্রস ফায়ার তার আমলে হয়েছে, এগুলো তো শুরু করেছেন উনি। কিন্তু আজকে এটা বড় করে বলছি না, যেমন এটা বড় করে বলি না কেন, অনেক সময় হয় না যে আপনি নিজের কলঙ্ক বেশি করে প্রকাশ করবেন কেন, এটা তো জাতির উপরেও পড়ে, তাকে আপনি একটা বড় জায়গায় রেখেছেন, এটা আপনি যদি অ্যাভয়েড করে যান তাতে আপনার কোনো লস হয় না, সেই কারণে বলছি না। কিন্তু কেউ যদি যুক্তি হিসেবে দেখাতে চায় তাহলে তার কাউন্টার তো করতেই হবে। যেমন ধরেন আজকে পত্রিকায় একটা নিউজ আসছে, এই যে আগে এই ভদ্রলোক আইজি ছিলেন যিনি, জাভেদ পাটোয়ারি, উনি লিখেছেন এই মানে অসমাপ্ত আত্মজীবনী। আপনি বিশেষ করে এই বইটা যখন আমি পড়েছি না, তারপরে অনেকে অনেক রকম কথা বলেছে। আই এম সরি, মানে একজন খুবই বড় মাপের বক্তা, ডেমাগগ, গরম করে দিতে পারে, উনি খুব সুন্দর একটা সাহিত্য রচনা করতে পারবেনই এরকম কি কোনো কথা আছে? অতএব শেখ মুজিবুর রহমান এত ভালো একটা বই লিখতে পারবেনই এরকম কি ভাববার কোনো কারণ আছে? আমার কখনো মনে হয়নি যে উনি এই বই নিজে লিখেছেন, অনেস্টলি বলি, আজকে বলছি। কিন্তু এখন তো এটা আসলো তাই আমি বললাম, আগে বলি নাই কেন? এটা মানে আগে যদি আপনি বুঝতে পেরে থাকেন তাহলে কেন বলেননি? আমারও একই প্রশ্ন। মানে এটা বলি যে বিতর্কতে ওই হবে, প্রথম কথা সেই বিতর্ক আমি হজম করতে পারবো কিনা, এই বিতর্কে আমি জিততে পারবো কিনা, বা এই বিতর্ক জাতিকে কোনো চেহারা দেখাবে কিনা। আর সর্বোপরি যখন বিতর্কটা আমি তুলবো তখন আমাকে বিতর্ক তুলবো সুযোগই তো না হতো না, তখন তো ফ্যাসিবাদ আছে। ধন্যবাদ। জাহিদুর রহমান, আপনার কাছে আরেকবার আসতে চাই। চলমান এই পরিস্থিতির প্রেক্ষাপটে শেখ মুজিব এবং শেখ হাসিনা, এই দুজনকে আপনি কোথায় রাখবেন, কিভাবে দেখবেন? মানে শেখ হাসিনা আসলে আলোচনার বস্তুই নন। শেখ হাসিনা পৃথিবীর যত ভয়ঙ্করতম, মানে আমরা এই অঞ্চলে, আমি দক্ষিণ এশিয়া অঞ্চলে তার মতো কোনো ক্রিমিনাল শাসক আমরা দেখিনি। অনেকে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে, আমি এই জায়গাটা একটু বলি, আমি বলি না। আর শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বললে আসলে খানিকটা সম্মান করা হয়। ফ্যাসিজমও কিন্তু একটা রাজনীতি, ওই রাজনীতি ক্ষতিকর এবং এটা গণতান্ত্রিক ব্যবস্থার সাথে যায় না। বিশেষ করে 18 সালে এবং তারপর থেকে শেষ হয় না, জাস্ট একটা লুটেরা মাফিয়ায় পরিণত হয়েছিলেন, যার কাজ ছিল একটা নেক্সাস তৈরি করে, তার নেক্সাসের মধ্যে কিছু সোকল পলিটিশিয়ান, বিউরোক্রেসির লোকজন ছিল, ব্যবসায়ীরা ছিল, বিভিন্ন দেশের, আর স্পেসিফিকলি বললে ভারতের গোয়েন্দা সংস্থার লোক মিলে টিলে তারা স্টেটের অ্যাপারেটাস বের করে ব্যবহার করে মানুষকে অপ্রেস করেছে, লুট করেছে, পাচার করেছে, এদেশকে কলোনির মতো ব্যবহার করেছে তারা, অকল্পনীয় পরিবার। তো শেখ হাসিনার স্থান হচ্ছে পৃথিবীর বিভৎসতম স্বৈর শাসকদের যে তালিকা আছে সেই তালিকায় তিনি থাকবেন, স্থান ওই জায়গায়। বাংলাদেশের ইতিহাসে পজিটিভ কিছুর জন্য তিনি আর কখনো তাকে আমরা আসলে স্মরণ করব না, কারণ তিনি যে সময়টা খানিকটা গণতান্ত্রিকও ছিলেন সেই সময়ের যেটুকু অর্জন এটা অতি তুচ্ছ। শেখ মুজিবুর রহমান আসলে বাংলাদেশের ইতিহাসে আলোচনায় থাকবেন, কারণ দুটো শেখ মুজিবুর রহমানকে আমরা পাই। এবং আমি পরেরটার কথা মান্না ভাই বলেছেন, আগেরটার কথা আমি যদি বলি সেটা হচ্ছে আমরা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসও পুনর্লেখন করতে চাই। মোটামুটি আওয়ামীকরণ যে হয়েছে সেটার বাইরে যেতে চাই, আওয়ামী বয়ান যে হয়েছে, আমরা আমার মানে আমার অবজারভেশন হচ্ছে, এবং আমি এটাকে অ্যাকসেপ্ট করি, যে আমাদের মুক্তিযুদ্ধে আমরা কোনো একক এক ব্যক্তি সবকিছু করে ফেলেছেন। আওয়ামী লীগ চেষ্টা করে কিন্তু এটা, এবং মুজিবকে গ্লোরিফাই করার জন্য খুব ইন্টারেস্টিং। আচ্ছা, জিয়া না হয় বিএনপি বানিয়েছে, তার সাথে কম্পিটিশন আছে, জিয়ার অবদান সরিয়ে ফেললেন ইত্যাদি ইত্যাদি। তাজউদ্দিন আহমেদ কি দল ত্যাগ করেছেন? উনি আওয়ামী লীগের থাকার কারণে জীবন দিয়েছেন জেলে। তো তাজউদ্দিনের অবদান কি স্বীকার করে আওয়ামী লীগ? করে নাই। কারণ যখনই আপনি তাজউদ্দিনকে নিয়ে আলোচনা করবেন তখন মুজিবের সাথে সাথে আরো, ওনার সমান না কিন্তু আরো অনেকের নাম আসতে থাকবে। আপনি ভাসানীকে নিয়ে আলোচনা করেন না, কারণ অথচ ভাসানী হচ্ছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের একজন, যেহেতু পরে আপনার একজন একটু ঝামেলা হয়েছে, আর যত নাম আসতে থাকবে মুক্তিযুদ্ধে সিরাজুল আলম খানের নাম আসতে হবে, আপনি আনেন না। সো আমার অপিনিয়ন হচ্ছে আমাদের আমেরিকার স্টাইলে একটা ফাউন্ডিং ফাদার্সের একটা তালিকা থাকবে, সেটা কারা কারা আসবে সেটা নিয়ে কথাবার্তা হবে, যাচাই বাছাই হবে। আমেরিকা তো এটা ডিসপিউটের বাইরে না, কিন্তু আমেরিকাতে মোটা দাগে 7 বা 8 জনের ব্যাপারে একমত আছে, এবং আমি 7-8 জনকেও একই সমান মনে করি না, আমেরিকানরাও মনে করেন। আমেরিকা কিন্তু ফাউন্ডিং ফাদার্সের মধ্যে জর্জ ওয়াশিংটনকে আলাদা করে, বলে যে ইনি ফাউন্ডিং ফাদারদের মধ্যে একটু আলাদা। সো আমি মুজিবকে আমাদের ফাউন্ডিং ফাদারদের মধ্যে নিশ্চিতভাবেই সবার চাইতে বড় মনে করি। পরবর্তী প্রজন্ম, তাহলে এই যে এত বিতর্ক শেখ মুজিবকে নিয়ে, তার পরবর্তী প্রজন্ম এই শেখ মুজিবকে কিভাবে দেখবে?
আমার মনে হয় পরবর্তী প্রজন্ম না, সবারই শেখ মুজিবকে মানুষ হিসেবে দেখা উচিত। আমাদের সমাজে কিন্তু কাল্ট তৈরির চেষ্টা, যে শেখ মুজিব শুধু না, জিয়ারও কাল্ট তৈরির চেষ্টা হয়। মানে শেখ মুজিবুর রহমানকে যারা পছন্দ করেন তারা তাকে দেবতা বানিয়ে ফেলেন। ওনার বাকশালে সাফাই গাইতে আসেন, আপনি খেয়াল করবেন, উনি বাকশাল করেছেন, এটারও সাফাই গাচ্ছেন। আবার যারা তাকে অপছন্দ করে তারা তাকে শয়তান মনে করে, ওনার সব কিছু খারাপ। আমাদের প্রত্যেকটা পলিটিক্যাল লিডার বা পৃথিবীতে আজ পর্যন্ত আসলে যারাই আসছেন, শ্রেষ্ঠতম যত পলিটিশিয়ান এসছেন, লিডার্সের, গ্লোবালিও বলছি, প্রত্যেকে মানুষ ছিলেন, দোষে গুণে মানুষ ছিলেন, ভালো ছিল, খারাপ ছিল। সো মুজিবকে স্মরণ করতে হবে তাকে মানুষ হিসাবে, যে ওনার মানুষ হিসাবে গুণ ছিল, ওনার কিছু অর্জন আছে, এবং উনি স্বাধীনতা চান নাই, এই আলোচনা আজকে নাই, কিন্তু উনি স্বাধীনতা চান নাই, কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধ তার নামে হয়েছে এবং আমরা স্বাধীন হয়েছি। তো এই স্বাধীন দেশ পাওয়ার পেছনে ওনার বিরাট রোল আছে। আবার একই সাথে ওনার মারাত্মক রকম ব্যর্থতা আছে। তার পোস্ট স্বাধীনতা, ওনার ব্যর্থতা না থাকলে আমরা দেশ হিসেবে, জাতি হিসেবে আরো ভালো হিসেবে গড়ে উঠতে পারতাম। তো পরবর্তী প্রজন্ম মানুষ হিসাবে দেখবে, তার কর্মকাণ্ড, তার ভালো খারাপ সব মিলিয়ে তাকে বিবেচনা করবে। এটা শুধু শেখ মুজিবুর রহমান না, প্রত্যেকটা ব্যক্তি, সেটা পলিটিক্সে থাকুক বা অন্য কোথাও থাকুক, আমাদের সমাজে মানুষ বাস করে, মানুষ বাস করে, এখানে শুধু দেবতা বা শয়তান না। জি, ধন্যবাদ। মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে একটু আসতে চাই। ডক্টর জাহিদুর রহমান যেটা বলেছিলেন যে শেখ মুজিবকে আওয়ামী লীগ দেবতা হিসেবে দেখেছেন, তাকে সামনে রেখে যত অপকর্ম ছিল সবকিছু হালাল করা হতো। অনেকে বলছেন যে বিগত 16 বছরে শেখ মুজিবের দ্বিতীয় মৃত্যু হয়েছে। আসলে কি তার দ্বিতীয় মৃত্যু হয়েছে? এতদিন পরেও তো মানুষ শোক জানাতে যাচ্ছেন, শ্রদ্ধা জানাতে যাচ্ছেন, তাকে মনে করছেন। পরের প্রশ্নটা আপনি আমাকে পরেই করেন, তার আগে বলি শেখ মুজিবকে আওয়ামী লীগ বা তার ভক্তরা দেবতা মনে করতো, এরকম আমি ভাবছি না। কারণ আমি এই দলটা করেছি তো অনেক দিন, এবং আমি অনেক কম বয়স থেকে করেছি। আমি যখন কেবল ইউনিভার্সিটি পড়ি তখন তো কতগুলো বছর আগের কথা। মানে সেই সময় আওয়ামী লীগ যারা করতেন, নেতাদের কি ধারণা ছিল শেখ মুজিব সম্পর্কে, তারা কি কমেন্ট করতেন, সেটা আমি শুনেছি। এমনকি পরবর্তী সময়েও, মানে যখন তিনি নেতা হয়ে উঠেছেন তখনও দেখেছি। একটা জিনিস আছে কি, ধরেন এই সমস্ত রাজনৈতিক দলগুলোতে অথবা আমাদের সোসাইটির মধ্যেই একটা ফিউডাল কালচারের দেশ, তো খুব ব্যক্তিবাদ আছে। একবার একজন নেতা হয়ে গেলেন তখন তিনি অনেক কিছু, নেতা হবার আগে পর্যন্ত একটা কথার কথা বলছি, ধরেন একটা কমিটি আছে, প্রেসিডেন্ট আছে, ভাইস প্রেসিডেন্ট আছে। প্রেসিডেন্টটা মারা গেছেন, এর ভাইস প্রেসিডেন্ট হলেন। আগে পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট কোনো নেতৃত্বের সম্মানই পেতেন না, কিন্তু দ্য মোমেন্ট হি গোজ টু চেয়ার, তখন তার ব্যাপারটাই অন্যরকম হয়ে গেল। এই রকম করে যেটা দেখা হয়, ওগুলো ঠিক ওই ভক্তি না, শ্রদ্ধা না, এটা হলো পাওয়ার কি ইয়ে করে। যেমন ধরেন শেখ হাসিনা আমার কাছে অনেকবার বলেছেন, এত ভালো ভালো কথা বলো কেন, এই দেশের মানুষ কেবল টাকা আর ক্ষমতাকে সম্মান করে, তাকে বেঁধে চলে, বাকিগুলোর কোনো মানে নেই। উনি এরকম মনেই করতেন যে সততা ইত্যাদি আদর্শবোধ এইটা দিয়ে চলবে না, চলবে কৌশল দিয়ে। নিজে বলতেন আমি হচ্ছি মডার্ন প্রিন্স অফ ম্যাকিয়াভেলি। তো শেখ মুজিব সম্পর্কে তো আমি এরকম শুনি নাই, কিন্তু ওনার অনেক ঘটনা আমি জানি যেখানে তাকে মানে ক্ষমতায় যাবার আগেও ডিমনের মতো মনে হবে। একটা মিটিংয়ের মধ্যে কেউ হইচই করেছে, হ্যাঁ ওদের ঠান্ডা করে দে, মাইকেও শোনা গেছে, এরকম ঘটনা আছে। যাই হোক, মারা গেছে, এগুলোরই এত কথা আমি বাড়াতে চাচ্ছি না। আমি মনে করি কি, ওগুলো তো কিছু হয় না, মানুষ তো ভালো মন্দ মিলে, কিন্তু টোটালিটিতে কি, টোটালিটিতে এটা হলো যে উনি বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীন একটা রাষ্ট্র গড়ে তোলবার প্রধান পুরুষ। এখন আপনি আবার ফাউন্ডিং ফাদারের মধ্যে যাবিত করে, সেটা অন্য ব্যাপার, বাট হি ইজ আ ফাদার অফ দ্যাট মুভমেন্ট অ্যান্ড এভরিথিং। অনেকে বলছে যে তার দ্বিতীয় মৃত্যুর জন্য দায়ী আওয়ামী লীগ সরকার বিগত 16 বছরে, মানে তাকে সামনে রেখে যত অপকর্ম ছিল সবই করেছেন। দ্বিতীয় মৃত্যু কি আসলে হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে মানুষ কেন এখনো এটা এক ধরনের স্মরণ করছে, কি বলবো, মানে আতেলগিরি করা। শেখ মুজিব ওই রকম করে কখনো জীবিত নন, আমি মনে করি, এটা একদম অ্যাবসলিউটলি আমার কথা। মানে ধরেন উনি যে বাকশাল করেছিলেন তার মধ্যে কোনো অ্যাট্রিবিউট নেই। উনি যে 3.5 বছর শাসন করেছেন তার মধ্যে কোনো ডেমোক্রেসির ইয়ে নেই, কোনো এমনকি হিউম্যান ভ্যালু বহু জায়গাতে নেই। অনেকে এরকম বলে, আরে উনি যে এত বড় বড়ির মানুষের সবাইকেই কাছে টানতেন। এখন ফজলুল কাদের চৌধুরীকে উনি একটা ক্ষমা করে দিয়েছেন, মানে বিরাট আত্মার মানুষ, এরকম প্রমাণ করবার চেষ্টা করে লাভ নেই। আমি তার কন্ট্রিবিউশন ওই জায়গায় বলি, যেটা হচ্ছে তার পলিটিক্যাল মুভমেন্টে বাঙালি জাতিকে একটা আলাদা সংজ্ঞা দেওয়া, পরিচিতি দেওয়া, যাই বলেন,
সেটা নিয়েও তো বিতর্ক আছে অনেক। যেমন এই যুদ্ধ সেরপত ভারতের কাছে নিয়ে যাওয়া হলো কেন? আমরা এমন করে প্রিপেয়ারই করেছিলাম, যেটা মইনুল হোসেন বলেন, এমন করে প্রিপেয়ার করেছিলাম যে এটা ওইখানে যেতে বাধ্য ছিল। শেখ মুজিব ব্যাপারে কোনো ডিরেকশন দিতে পারেনি, ওগুলো অনেক আলোচনা হবে। কিন্তু তারপরেও যেটা জাহিদ বলে, অ্যাজ আ পার্সন উনি রেসপেক্টেড হবেন, অনেকে করেন। আর দ্বিতীয় মৃত্যুর কথা যে বলছেন, দ্বিতীয় মৃত্যুর প্রশ্ন আসছে কেন? উনি রাজনৈতিকভাবে যে জায়গায় ছিলেন তার মৃত্যু ওখানেই হয়েছে। শেষ পর্যন্ত উনি সেইভাবেই চিত্রিত হয়েছেন যা তার মধ্যে ছিল। কেন উনি ওয়ান পার্টি করতে গেলেন কেন? এটা না করেও তো পারতেন। যেরকম এখন বলে না, শেখ হাসিনা যদি একটা ডেমোক্রেটিক ফাসাদ রাখতো তাহলে এত বড় করুণ পরিণতি হতো না। সেরকম আমি মনে করি উনি যদি এরকম করে সব কিছু বন্ধ করে দিয়ে, আপনি চিন্তা করেন বাকশালের রেজলিউশন ছিল উনি লাইফ লং প্রেসিডেন্ট, তো আপনি গণতন্ত্র কীভাবে করবেন তাহলে? আর তারপরে উনি যেরকম করে সাজিয়েছেন সব পার্টি ব্যান করে একটাই পার্টি, আপনি আর কাউকে তো জায়গা দিতে পারছেন না। তো ওনার পলিটিক্যাল ডেথ ওইখানেই হয়েছে আমি মনে করি। পরে যে ফিজিক্যাল ডেথ দেখছেন সেটা তো অন্য, যে সেটা করুন, সেটাকে কেউই সমর্থন করবে বলে আমি মনে করি না। কারণ আমি মনে করি যারা একটু চিন্তা করেন, একটা মূল্যবোধ দিয়ে চলেন, তারা খুনাখুনি রাজনীতি, গুন্ডামির রাজনীতি পছন্দ করবেন কেন? জি ধন্যবাদ। একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, জুলাই সনদের প্রশ্ন করতে চাই। জুলাই সনদ নিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেছিলেন যে জুলাই সনদে যে অনেক বিষয় ঠিকঠাকভাবে উপস্থাপিত হয়নি এবং এই জুলাই সনদে যে রাজনৈতিক দলগুলোর কাছে খসড়া পাঠানো হয়েছে তার ফিডব্যাক কবে দিতে হবে সেটিরও কোনো তারিখ অথবা নির্দিষ্ট সময় বলে দেওয়া হয়নি। তো জুলাই সনদে তো বলা হয়েছে 20 তারিখ, এটা হচ্ছে সেপ্টেম্বর। তো সেক্ষেত্রে এই জুলাই সনদের এই 20 অগস্টের মধ্যে বলবেন, তারপরে আলোচনা শুরু হবে। 1-to-1 হতে পারে, আবার গ্রুপ নিয়ে হতে পারে, এইভাবে বলা হয়েছে। জুলাই সনদের ভবিষ্যৎ তাহলে কিভাবে দেখছেন? এটা খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন, বিকজ মানে ধরেন এতদিন ধরে আমি খুবই আশাবাদী ছিলাম বা বলতাম, আশার কথাই তো বলা উচিত। রাজনীতিবিদরা আমি মনে করি না যে হতাশার চাষ করা উচিত, আশার দিকটাই দেখার উচিত। সেই অর্থে আমার কাছে মনে হয়েছিল যে দেশে দুই নেত্রী খালেদা জিয়া, শেখ হাসিনা পাশাপাশি সংসদে বসেছিলেন, আগে সিস্টেম ছিল, ওনারা নির্বাচিত হয়ে সংসদে যাওয়ার পরে দুইজন দুই কোণায় চলে গেছেন। ওই যে গ্যালারি, ওটা জানেন তো। আমরা কেউ কারোর সাথে কথা বলতাম না, কেউ কারো মত শেয়ার করতাম না। সেই সব পার্টিগুলো মিলে একসাথে বসে এতদিন ধরে আলাপ আলোচনা করে একটা জায়গাতে ঐক্যবদ্ধ আসছি। বেশ কিছু বিষয় আমাদের তো ঐক্যবদ্ধ হয়েছে, কিন্তু এরকম আমার কাছে মনে হচ্ছে এখন কতগুলো ইস্যু যেগুলো মানে রিজলভ করবার অনেক পথ ছিল, সময়ও আছে, অবকাশ আছে, কিন্তু যেরকম করে সবাই কথা বলছে লাস্টলি হচ্ছে যে আপনার জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে এবং তার বাস্তবায়নের পদ্ধতি দিয়ে। এই সম্পর্কে বিএনপি একভাবে একটা কথা বলেছে, এবং তবু সেটা একটা সাজেশন আছে। সাজেশনটা কি, যে এটা সংসদ বলবে 2 মাসের মধ্যে আমরা এটা করব। আপনি বিশ্বাস করতে পারছেন না, এই জন্যে বলছেন না আমি এখনই কোনো আইনি কাভারেজ চাই। কথাটা কিন্তু বিশ্বাস অবিশ্বাস নিয়ে আসছে। হতেই পারে যে বা বিশ্বাস করবার মতো কারণ আছে অতীতের অনেক ঘটনায়। তো এখানে কে কাকে বিশ্বাস করে বলেন? আপনি অবিশ্বাস রেখেই যদি যান তাহলে কেবল আইনি সুরক্ষা দেবার কথা বলে করতে পারবেন না। এই যে কমিশন এটা করছে তারা কিন্তু কোনো সরাসরি বলতে পারছে না যে এইটাই এর আইনি কাভারেজ হতে পারে এবং আপনি মানতে বাধ্য হবেন, বিকজ সেটা যুক্তিসিদ্ধ। তারাই এমন করে বলছে যে এই সনদের মধ্যে যেটা লেখা থাকবে দ্যাট উইল সুপারসিড অলমোস্ট এভরিথিং। মানে কোর্টের রায়ও চলবে না সেইখানে, কনস্টিটিউশনও চলবে না। এখন আমি খুব ভালো কনস্টিটিউশন এক্সপার্ট নই, আমি সিম্পল লজিক এটা বুঝি যে কনস্টিটিউশনের উপরে সনদ যেতে পারে না। আমি মনে করি যে কোনোভাবে ধরেন যে কোর্ট যদি বলে যে না এই সংশোধনী বা এই ইয়েটা ভুল হয়েছে, আগে করেছে অধ্যাদেশ বাতিল করেছে, এখন তারা এরকম বলছে যে করা যাবে না, তাহলে এই যে আপনার আর্টিকেল 7A 7B তারপর অনেকগুলো জিনিস বেসিক্স অফ দি কনস্টিটিউশন বললো না, আমাদের শেখ হাসিনা করলো যে এগুলো টাচই করা যাবে না। দেখেন টাচ হয়েছে, ওগুলো সব থাকবেও না, এরকম থাকে না। এরাই এটা দেখলো দিয়ে বলে এরাই এই কথা বলছে। আর তার উপরে আবার আমি দেখছি কোনো কোনো দল, ধরেন জামাত বা এনসিপিকে আমি দেখছি, গতকাল জামাতের ওইখানে তারা বলেছে আগে আমরা এই এনসি কি বলে এবং আগেই মানতে বাধ্য করবো সরকারকে। এগুলো কোন কথা? বাধ্য করার রাজনীতি তো করছি না আমরা এখন। এটা তো বিগত সরকার আমলেই বা বাধ্য করার একটাই ছিল, চর্চা ছিল। ইউনূস সাহেব যে খালি ভয় দেখান যে উনি দেশ ছেড়ে চলে যাবেন, ওগুলোকে এখন কেয়ার করবো না, মানে এইটাও আমার কাছে খুব অবাক লাগলো। ইউনূস সাহেব যে এইটা বলেন ঠিক থ্রেট করার জন্য বলেনি এরকম না, কিন্তু উনি অসহায় অপারগ হয়ে গেলে তাই করবেন এরকম
উনি তো রিজাইন করে দিয়েছিলেন, সেটা তো সবাই জানে। তো সত্যি সত্যি যদি একদিন ফ্লাইট নিয়ে বাইরে চলে যায় তখন কি করবেন? পার্সোনাল আসবে, তাই তো। আমি কোথায় নিয়ে যাচ্ছি সেই অর্থে আমি মনে করি যে ওই জায়গাটা কোনোভাবেই ঠিক হচ্ছে না। একটা বড় ধরনের মেঘ জমা হয়েছে আকাশে, এইটা রাজনৈতিক আকাশে। হ্যাঁ মনে করছি আমি। কিন্তু এইটা সলভ করা যাবে এখন পর্যন্ত। গতকাল আমাদের নিজেদের মধ্যে যেহেতু কথা টথা হয়, আজকে আমি এখন দেখলাম, পড়তে পারি নাই, সালাউদ্দিন সাহেব বলেছেন যে মানে তারা বেশ কিছু জায়গাতে ছাড় দেবেন। আমি নিউজটা কিন্তু পড়তে পারি, আমি এখন দেখলাম। আর গতকাল আমি তার সাথে কথা বলছিলাম, উনি হোপফুল, দেখা যাক না ভাই, আলাপ আলোচনা করে আমরা একটা করবো। সালাউদ্দিন সাহেব যেহেতু বিএনপির প্রতিনিধিত্ব করছেন এবং মানে শুরু থেকে অনেক কথাবার্তা আছে না তাকে নিয়ে, এইটা ওইটা, শিলং গেল কি, জীবনের সব আয়োজন এখানে একসাথে। বাট ওই ডিসকাশনের মধ্যে উনি নিজেকে খুবই একটা ব্রাইট মানুষ, খুবই উইটি হিসেবে প্রেজেন্ট করতে পেরেছেন। কিন্তু কথাবার্তা বলেছেন যুক্তি দিয়ে, এবং কখনো রাগ করেননি। দুটো মানে বিবাদমান দল বা গ্রুপ কথা বলছে, কিন্তু তারপরেও পিসফুলি জিনিসটা হয়ে এসছে। জি 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 জি, ধন্যবাদ। ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছে আসতে চাই যে 13টি সংস্কার প্রস্তাবে জুলাই সনদে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এবং আপনি বলেছিলেন যে এই সনদ প্রকাশ করা উচিত হয়নি যেখানে নোট অফ ডিসেন্ট আছে। কেন আসলে এটা প্রকাশ করেছে এতগুলো বিষয়ে, যেহেতু রাজনৈতিক দলগুলোর মত পার্থক্য রয়েছে, ভিন্ন মত মানে রয়েছে? আসলে যেটা হওয়ার কথা ছিল, আমি ডক্টর ইউনূসকে রেফার করি, তিনি খুব স্পষ্টভাবে বলেছেন একটা ইন্টারভিউতে যে আমরা কোনো শাসক নই, আমরা ফ্যাসিলিটেটর। এই হেডলাইন, এই নিউজটা যে কেউ সার্চ করলে পাবেন ডেইলি স্টারের সাথে। তো ফ্যাসিলিটেটরের কাজ হচ্ছে আসলে তার সব কিছু ফ্যাসিলিটেট করা, সবাইকে একত্রে আনা, তাদের মতভেদের জায়গা কোথায় কোথায় আছে সেটা দেখা। তার নিজস্ব তো কোনো স্টেক থাকার কোনো কারণ নাই। ঐক্যমত্য কমিশন কোনো কিছু ইম্পোজ করার কথা ছিল না। ফলে যদ্দূর হবে, হ্যাঁ এখন কেউ বলতে পারেন যে 13টা হয়নি এর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল, কারো মনে হতে পারে এগুলো থাকলে ভালো হতো। ইভেন আমি চেয়েছি ব্যক্তিগতভাবে এমন জিনিসও নোট অফ ডিসেন্ট হয়েছে। আমি আপনাকে আমার পার্সোনাল অপিনিয়ন জানালাম। কনস্টিটিউশন রিফর্মস কমিশনে আমাকে সিভিল সোসাইটির পার্ট হিসেবে ডাকা হয়েছিল, সেখানে আমি যেগুলো বলেছি এর মধ্যেও কয়েকটা নোট অফ ডিসেন্টের মধ্যে আছে। তো ডেমোক্রেসি মানে কি? আমি এটা চেয়েছি কিন্তু হয় নাই, আই উইল অ্যাকসেপ্ট ইট। আপনি তো ডেমোক্রেসির কথা বলছেন না, আমার এটা হতে হবে, আমি আন্দোলন করে ঘাট ধরে এটা মানাবো, এগুলো খুবই বাজে চর্চা। যেটা হওয়া উচিত ছিল, সনদের মধ্যে যতটুকুতে আমরা একমত হয়েছি সর্বসম্মতভাবে সেটাই সনদ হবে, যার মধ্যে কোনো নোট অফ ডিসেন্ট নাই। বাকি যেগুলোতে ধরুন বিএনপি এটা মানে নাই, আরেকজন মনে করছে এটা হওয়া জরুরি, সেগুলোকে তার ইলেকশন ম্যানিফেস্টো বা পলিটিক্যাল এজেন্ডায় পরিণত করুক, সেগুলো নিয়ে সে রাজনীতি করতে থাকুক, সে জনগণের কাছে যাক, গিয়ে সে জনগণকে কানেক্ট করুক, এটাই হলো প্রসেস। এখন আপনি জুলাই সনদ করলেন, এটার আইনি ভিত্তি দিলেন, কথার কথা বিএনপি তো যেগুলোতে সে দিয়ে নেয়নি, জামাতও দু একটাতে দিয়েছে নোট অফ ডিসেন্ট। তো জামাত বা যেই ক্ষমতায় যাক, সে বলবে আমি তো এগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছি, আমি তো এটা করবো না। তো তাহলে আপনি এই সনদ করে আসলে লাভটা কি হলো? এমন কিছু। এবং বিএনপি যখন করবে না, আপনি বিএনপিকে ব্লেমও করতে পারবেন না। বিএনপি কিন্তু, এই কথা আমি প্রায়ই বলি, বিএনপি খুব সৎভাবে আলোচনায় পার্টিসিপেট করেছে। যেটা সে করবে না সেটা সে অকপটে বলেছে, ইললজিক্যাল কথাও বলেছে বলে আমি মনে করি, কিন্তু এতে তার বদনাম হলেও সে কিন্তু এটা করে নাই যে না আচ্ছা আমি মেনে নিলাম। ভাইয়ের সাথে একসময় আমাদের অনেক আলাপ হতো নোট অফ ডিসেন্ট নিয়ে, যে জুলাই সনদ যে এই বিষয়টি রয়েছে, নোট অফ ডিসেন্ট তো থাকতেই পারে। একটা মানে রাষ্ট্রের সব দল তো আর, এই জন্য বলছি সনদটা এই জন্য ঐক্যমতের ভিত্তিতে আমরা সবাই সাইন করলাম, এই কাজগুলো আমরা করবই। নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে অনেকে বলছে আমি এর মধ্যে আবার এতগুলো করব না, আমি এতগুলো মানি না। তো তাহলে সনদটা এরকম কেন হলো? আমার কাছে মনে হচ্ছে এটা সুন্দর হতো যতটুকুতে আমরা এই 13টা বাদ দিয়ে ধরুন যতটুকুতে সম্ভব আমরা, যেমন একটা ছোট উদাহরণ দিই, আপার হাউসে সবাই একমত হয়েছে, তার মধ্যে একটা আপার হাউস থাকবে, সনদে এটা থাকলো, কিন্তু আপার হাউসে পিআর নিয়ে যেহেতু নোট অফ ডিসেন্ট আছে, এটা কিভাবে গঠিত হবে আমরা ওইটা না রাখলাম। কথাটা এইরকম আর কি, যতটুকুতে আমরা একমত হয়েছি ততটুকুতে করলে যেটা হতো সুন্দর, যে আমরা এই কাজগুলো করব, বাকিগুলো আমাদের আলাদা আলাদা, এগুলো আলোচনা হবে, চাপ হবে জনগণকে। যদি কথার কথা আপার হাউসে পিআর বিএনপি মানছে না, এনসিপি জামায়াতেরা মিলে যদি জনগণকে বোঝাতে পারে, চাপ যদি তৈরি হয়, বিএনপি হয়তো নিজে আজকে থেকে কিছুদিন পর এটা মেনে নেবে। আর যদি তারা এত ভালোই পারে, বিএনপি পরের বার ইলেকশনে সেটার মাসুল দেবে, তারাই ইলেক্টেড হবে, তারা এসে করবে। এইখানেই সব করে এখনই সব শেষ করতে হবে। এবং মান্না ভাই যেটা বলছিলেন, একটা মানে আপনি একটা সনদকে বলছেন ওটা সংবিধানেরও উপরে থাকবে, মানে এখন এটাকে সকল আইনি সুরক্ষা দেওয়ার জন্য স্টুপিড কথাবার্তা হচ্ছে। আমি স্টুপিড শব্দটা ব্যবহার করছি, আমি কনস্টিটিউশন নিজের আগ্রহে পড়ার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। কোনোভাবেই একটা কোর্টে গেলে এটা টিকবে না, কারণ এটাই সুপ্রিম ল।
অধ্যাদেশ দূরে থাকুক, আপনি সংবিধানের মৌলিক কাঠামোর বিরুদ্ধে কোনো সাংবিধানিক সংশোধনীও করতে পারেন না। ষোড়শ সংশোধনী, বিচারকদের অপসারণের জন্য যে সংশোধনী করা ছিল, ওটা তো মানে পার্লামেন্টে সংশোধনী করা হয়েছিল, ওটা বাতিল হয় নাই, ওটাও বাতিল হয়েছে। তো সুতরাং ব্যাপারটা এইরকম, আর আপনি একটা অধ্যাদেশ করে সেটাকে সবকিছুর উপরে। জামাত তো বলছে যে পিআর পদ্ধতিতে 72% লোক পিআর পদ্ধতি। আমি গতকাল জামাতের জামাতের একজন নেতার সাথে আমি ঘটনাচক্রে একটা টক শোতে ছিলাম, উনি ঠিক এই তথ্যটা দিয়েছেন। তো আমি বললাম ফাইন, আপনারা এটাকে ম্যানিফেস্টো করেন, জাস্ট এই একটাই আপনার ম্যানিফেস্টো, 72% লোক ভোট দিলে আপনি মানে 2/3 না 3/4 মেজরিটি টেরি পাওয়া যাবেন, তারপরে এসে প্রিয়ার করেন। একটা কথা ইম্পর্টেন্ট, যদি আমরা এই কাজগুলো মনে করি, মানে কোথায় কোথায় কোন কোন জরিপ এগুলো আছে আমি আসলে জানি না, যদি আপনি খেয়াল করুন ব্যাপারটা, যদি সত্যি এই পরিমাণ সমর্থন থাকে। এনসিপি একবার আমাকে একটা টক শোতে এনসিপির একজন নেতা বলছেন যে জনগণ একটা সংবিধান রিরাইটিং চায়। তো তাহলে জনগণ এটা চায়, সবাই জনগণের কথা বলছে, জনগণ যদি এটা 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 এগুলো সব চায়, তো এগুলোকে আপনি ম্যানিফেস্টো করেন, করে ইলেকশন করেন, জনগণ আপনাকে ভোট দেবে, আপনি ক্ষমতায় এসে সব করেন। অঙ্ক তো সোজা, জনগণ যদি আপনাকে এতই সমর্থন করে। ইনফ্যাক্ট আমরা যে এভাবে আলোচনা করে এটা করছি, ডক্টর ইউনূসকে কিন্তু লন্ডনে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল চ্যাথাম হাউসে, যে আপনি যে এদের সাথে কথা বলে করছেন, জনগণের এজেন্সি কোথায়? বলছিল উচিত ছিল প্রত্যেকটা দল তার সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের সামনে যাবে, যারা নির্বাচিত হবে ধরে নিতে হবে যে তার সংস্কার প্রস্তাব জনগণ গ্রহণ করেছে, আপনি কেন শুধু দলের সাথে করছেন? তখন ডক্টর ইউনূস একটা বাজে মন্তব্য করেছিলেন, মনে আছে নিশ্চয়ই, উত্তরটা আমরা জানি কিন্তু প্রশ্নটা আমরা জানি না। উনি তখন বলেছিলেন জনগণ টাকা নিয়ে ভোট দেয়, কিন্তু ওনার প্রশ্ন ছিল এটা যে জনগণের এজেন্সি তো সংস্কারের মতো এত বিরাট ব্যাপার, এটা তো জনগণের এজেন্সি থাকা উচিত ছিল। আসলে তো জনগণের এজেন্সি এখন নাই। রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে এক ধরনের মানে অস্পষ্টতা রেখেছে জুলাই সনদে, মানে এটা বিষয়ে আপনি কি বলবেন? আসলে কি অস্পষ্টতা রয়েছে? খানিকটা। আসলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে তো প্রচুর ডিবেট হচ্ছে। মানে আমি আমাদের ঐক্যমত্য কমিশনের ক্ষেত্রে দেখছি যে তারা চেষ্টা করছেন যতটা সম্ভব অ্যাকোমোডেট করার জন্য। এটা নিয়ে তো তীব্র বাকবিতণ্ডা হয়েছে। তারা প্রাথমিকভাবে যেটা প্রপোজ করেছিলেন আমার কাছে সেটা মোটা দাগে ভালোই মনে হয়েছিল, কিন্তু সেটা আবার প্রত্যেকে তার এজেন্ডা নিয়ে যখন ঢুকেছেন তখন আসলে এই প্রবলেমটা। জি, ধন্যবাদ। মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে একটু আসতে চাই যে চলমান পরিস্থিতি প্রেক্ষাপটে জুলাই সনদে যে নোট অফ ডিসেন্ট রয়েছে এগুলো বাস্তবায়নের সম্ভাবনা আছে কিনা? যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে যে বিষয়গুলো, তারা যদি মেজরিটি হয় তারা উল্টোটা করবে, এটা সহজ কথা। মানে এমনি হয় কি, ধরেন যেমন পার্টিতে আমরা যখন করি সাধারণত হয়, অন্য জায়গাতে হয় নোট অফ ডিসেন্ট মানে কি, আমি এটা অ্যাগ্রি করছি না, এটা নোট রাখেন কিন্তু রেজলিউশনটা চলে যায়। এখানে কিন্তু তা হচ্ছে না। এখানে বিষয়টা হচ্ছে যে আমি এটা অ্যাগ্রি করছি না, কিন্তু আমি অ্যাগ্রি না করে যদি এই জায়গায় তাহলে আলোচনাটা আটকে যায়, অতএব আলোচনা চালিয়ে যান, আমি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখলাম। তার মানে বিএনপি যদি মেজরিটি পায় বা যে অবস্থায় পায়, তারা তার জায়গা থেকে এটা অপোজ করবে সংসদে। আপনার সংসদে তো পাস করতে হবে, অতএব তারা এটা অপোজ করবে, আমি তাই মনে করি। যদিও আমি বিএনপিকে দলগতভাবে বা তাদের কোনো নেতাকে জিজ্ঞেস করি নাই যে আপনারা কী করবেন, কিন্তু এটা ঠিক যে তারা এটা ঠিক পছন্দ করছে না, ঠিক হবে বলে মনে করে না, তো তাহলে তারা পাস করাবে কেন? আপনি তো তাদের বাদ দিয়ে পাস করতে পারবেন না। ঘটনাটা এরকম হয়েছে কি যে আওয়ামী লীগ এখন নাই, বিএনপি একক। মানে ধরেন আপনার পছন্দ হচ্ছে না, বিএনপির এই লোকটাকে ভোট দেবে, লোকটার সুবিধাটা, কিন্তু দেবেন কাকে? আর কাউকে পাচ্ছেন না। এরকম একটা জায়গাতে এক ধরনের রিলেটিভ অ্যাডভান্টেজ পাওয়ার জন্যে তাদের বিষয়টা বিবেচনায় না নিয়ে আপনি একটা কথা বলে দেবেন, পরে তো পাস করতে পারবেন না, র্যাটিফিকেশন। জি, ধন্যবাদ। এবার আপনার দুজনকে নিয়ে একটু নির্বাচনের ট্রেন উঠতে চাই। এই ট্রেন কেমন চলছে সেটা জানতে চাই। যে জামায়াত বলছে একটি দল যেন তেন নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে চাচ্ছেন। তো এই যে অভ্যুত্থানের 20 মাস পর একটি নির্বাচন হবে, এই নির্বাচনকে জামায়াত কেন যেন তেন নির্বাচন বলছে? কমিশনের উপরে কি তাদের আস্থা নেই, অথবা সরকারের প্রতি তাদের আস্থা নেই? দুজনের কাছে প্রশ্নটা থাকবে, ছোট করে জানতে চাই। মানে তাদের এইটা বলার অনেক কারণ থাকতে পারে, কিন্তু এইটা শেষ পর্যন্ত ট্যানজিবল না। মানে এটার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত করতে পারবে না। কীরকম হয়েছে, ধরেন এটা জামাত যখন বলে তখন জামাতের নিজেরও চেহারা একটু দেখা দরকার। প্রশাসন এখন ধরে নিয়েছে যে বিএনপি ক্ষমতায় যাবে, অনেক কারণই আছে তার। তো এই প্রশাসন কি তাকে ডিনাই করতে পারবে? এলাকায় এলাকায় দেখা যাচ্ছে, থানায় থানায় দেখা যাচ্ছে যে থানার ওসি হয়তো 2বার করে বিএনপির থানার প্রেসিডেন্টকে সালাম করে, হয়তো ওইখানে অন্যের কথা শুনছে না। মানে সরকারের ভেতরের সরকার বিষয়টাকে প্রকাশ পাচ্ছে না, প্রশাসনের অনেক বিএনপি সাইডে বলেন,
অর্থাৎ একটা থানায় বা পুলিশের মধ্যে হয়তো এখন অন্তর্বর্তী সরকারি কোনো কথা চলছেই না। আমি এরকম জানি, এমনকি ধরেন যে বিজনেস টেন্ডার হয়েছে বা বিজনেস একটা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত করতে হবে, তখন সরকার বলছে একটা, ব্যুরোক্রেসি আর একটা বলছে, এবং ব্যুরোক্রেসি বাঁধছে না, সেক্রেটারি মানছে না অ্যাডভাইজারির কথা। অনেক ঘটনা এরকম আছে। তো মানে এই সরকারটা ওই অর্থে অনেক ভালনারেবল। আমি মনে করি যে এরা অ্যাসার্ট করেনি, সেটা একটা কারণ। অ্যাসার্ট করা উচিত ছিল, সেটা এরা বুঝতে পারেনি। ফলে এদের উপরে ডক্টর ইউনূস যতই বলেন যে এমন একটা নির্বাচন করব সারা দুনিয়া দেখবে কত সুন্দর, এর উল্টাটাও হতে পারে, এই আশঙ্কা করছে। কিন্তু মানে এই ভালো মন্দের ডিগ্রি কী দিয়ে বলবেন, কতখানি ভালো কতখানি খারাপ? বিএনপির কেন্দ্র নেতৃত্ব যদি বলেন, লাগাতারভাবে তারা কিন্তু বলছে না, ভালো নেতৃত্ব হতে হবে, রাজনীতির নীতি বদলাতে হবে, নেতৃত্বের ক্যারেক্টার বদলাতে হবে, এবং সেইভাবে তারা যেখানে যেখানে অভিযোগ পাওয়া গেছে প্রচুর বহিষ্কার করেছে। দলের মধ্যে সেই সিস্টেম নাই যে এটা দিয়ে রেকটিফিকেশন অভিযোগ হচ্ছে। পাওয়া গেছে এবং বহিষ্কার করা হয়েছে। এর মধ্য দিয়ে কিছুদিন আগে একটি জরিপ প্রকাশ হয়েছিল যে সেখানে বিএনপির ভোট কমেছে 16% থেকে 12% নেমে এসেছে। এই যে বহিষ্কার, অপরাধ করলে বহিষ্কার, এই অপরাধের কারণে তাদের ভোট কমে যাচ্ছে কিনা? কমতে পারে। মানে এইটা যে 16% বলছে, এগুলো আমি বলতে পারবো না, কারণ এমনিতেই সার্ভেগুলো আমাদের দেশে খুব অ্যাকিউরেট, সার্ভেগুলোর উপরে নির্ভর করা যায় না। কিন্তু কিছু কমছে বলছি, কিন্তু তারপরে যখন আমি মাঠে যাচ্ছি তখন দেখছি মানুষ বিকল্প, মানে মাঠেই বলে দেবে আসলে না ওইটা বলছি না। ভোট কমেছে। আমি বলছি যে আমি দেখছি যে লোকটা অভিযোগ করছে, সেই লোকটাকেই যখন আমি জিজ্ঞেস করছি তাহলে ভোট কাকে দেবেন, আর কাকে দেবো, এরকম মেজরিটি আমি তাই দেখছি। আমার নিজের এলাকাতে আমি দেখছি, অন্যান্য জায়গাতে দেখছি, মানে মানুষের কাছে কোনো অল্টারনেটিভ চয়েস নাই। সিদ্ধান্তহীন মানুষের সংখ্যাও কিন্তু বেড়েছে। 48% বলেছে না, কিন্তু এই 48% মানুষ সিদ্ধান্তহীন থাকবে না। এখনকার যে প্রক্রিয়াগুলো গড়াতে থাকবে না, এর মধ্যে মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলবে। ধন্যবাদ। জাহিদুর রহমান, আপনার কাছে একটু ফিরতে চাই। যেন তেন নির্বাচন কেন বলছে জামায়াত? 20 মাস পর আকাঙ্ক্ষিত একটি নির্বাচন হতে যাচ্ছে। এগুলো সব পলিটিক্যাল রেটরিক। মানে ধরুন সব ঠিক আছে, ওনাদের পিআর না হলেও বলবেন যেন তেন নির্বাচন, কারণ তারা পিআর চান লোয়ার হাউসেই। মানে আউট অফ নাথিং এই ইস্যুটা তারা তৈরি করেছেন। আমাদের যখন সংবিধান সংস্কার কমিশন রিপোর্ট দেয় তখন কখনোই এই আলাপটা ছিল না, ঐক্যমত্য কমিশনেও ছিল না, তারা চাইতে শুরু করলেন। এবং জামাতের পলিটিক্যাল ইম্যাচুরিটি কোন পর্যায়ে সেটার প্রমাণ হচ্ছে তারা এটা চান। হ্যাঁ, এটা সত্য, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন লোয়ার হাউসে হলে তাদের সিটের সংখ্যা বাড়বে, কিন্তু একটা রাষ্ট্র তার ব্যক্তিগত স্বার্থের আগে দেখা উচিত, এটা তাকে মাথায় রাখতে হবে। লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হলে বাংলাদেশের সরকার তৈরিই হবে না, কোনো রকমের তৈরি হলেও সেটা টিকবে না। সো এই ভালনারেবিলিটির পরীক্ষা আমাদের আশপাশে, মানে ইউরোপ আমেরিকায় যেটা কাজ করে 90টা দেশে হয়, এইটা খুবই ভুল যুক্তি। ধরুন আমরা নেপালকে দেখেছি এই কাজটা করতে, আমাদের মতো একটা কাছাকাছি পরিস্থিতির একটা দেশ, তাও নেপাল আমাদের চাইতে অনেক ডেমোক্রেটিক, কারণ নেপালে গণতন্ত্র চালু হওয়ার পর আর কোনোদিন এখানে স্বৈরতন্ত্র যাকে নেই। নেপালে কি সরকার টিকতে পারছে, কি হচ্ছে না হচ্ছে আমরা দেখছি না, এইসব পরীক্ষা করে কি হয়। তো ফলে তাদের আসলে এইগুলো রেটরিকলি তারা বলছেন। আমার ধারণা যেটা, আপনাদের কালের কণ্ঠে এই রিপোর্টটা এসেছিল যে জামাতও এক ধরনের সিটের আন্ডারস্ট্যান্ডিং চাই বিএনপির সাথে, সেখানে তারা কিভাবে সেটা কাজ করবে জানি না, কিন্তু তারা চায় যে 50টা সিটে, এটা আমি কালের কণ্ঠে রেফার করে বলছি, একটা রিপোর্ট ছিল, 50টা সিটে তারা ছাড় চায়। এখন যেটা হয়, নির্বাচনে যদি একটা অনিশ্চয়তার পরিস্থিতি তৈরি করে আপনি বিএনপির উপরে চাপ তৈরি করতে পারেন, আপনার পক্ষে বিএনপির কাছ থেকে কিছু লেভারেজ পাওয়া হয়তো সম্ভব। সুতরাং পরিস্থিতি নাই, নির্বাচনে যাব না, আন্দোলনে নামবো, এগুলোকে আমি রেটরিক হিসেবে দেখি। পলিটিশিয়ানরা, পলিটিক্যাল পার্টি, এটা দোষের না, তারা যা বলবেন সেটাকে খুব আক্ষরিক কথা বা তাদের মনের কথা সবসময় এটা এভাবে ধরতে হবে না, এটা গ্লোবালি, এটা দোষের কিছু না। জি, একটু সরকারের ব্যর্থতা এবং সফলতা নিয়ে একটু কথা বলতে চাই। ব্যর্থতার কথা বলতে গেলে মব ভায়োলেন্স এবং ট্যাগিংয়ের রাজনীতি, এগুলো বন্ধ করতে পারছে না কেন সরকার? বিগত আওয়ামী লীগ আমলে শিবির, জামায়াত, বিএনপি এগুলো বলে ট্যাগ দেওয়া হতো, এখন হচ্ছে দোসর বলে ট্যাগ দেওয়া হচ্ছে এবং সাথে সাথেই তারা মব তৈরি করছে। মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে একটু জানতে চাই যে ট্যাগিংয়ের রাজনীতি কবে বন্ধ হবে বাংলাদেশ থেকে? ট্যাগিংটা আমাদের জাতীয় কালচারের মধ্যে ছিল, এটা রাজনীতিতে ঢুকেছে এরকম বলতে পারেন। কেন? ধরেন এলাকাতে জমি নিয়ে ঝগড়া হয়েছে, গ্রামের মধ্যে দুই বাড়ির গিন্নির মধ্যে ঝগড়া হয়েছে, একজন আরেকজনকে তো ট্যাগ করেই রেগুলার। এটা আমি জানি না সারা দুনিয়াতেই হয়তো এরকম কালচার আছে, কারণ মাঝে মাঝে যখন বাইরের নিউজগুলো পত্রপত্রিকা পড়ি আমি সেখানেও ট্যাগিং দেখি। প্রশ্ন হচ্ছে যে ট্যাগিং বন্ধ করবার কী পথ?
সেটা আমি বাইরেও কোথাও দেখিনি, এখানেও আমি বুঝি না কীরকম করে ট্যাগিংটা বন্ধ করা যায়। এটা একটাই উপায় আছে, তা হচ্ছে যদি সমগ্র জাতি কালচারালি একটা উন্নত জায়গায় আসে। আমরা যেরকম রাজনীতিতে মিথ্যার চাষ করি না, বক্তৃতা মিথ্যা কথা বলে করি, একটা ঘটনা এরকম ঘটেই নাই সেটা বলি, অথবা ঘটনা একরকম ঘটেছে অন্যরকম বলে বলি, একটা ঘটনার দায় আমার অন্যের উপর চাপাবার জন্য স্টোরি বানাতে থাকি। তো এটা বন্ধ হচ্ছে না কেন? এটা কি সরকারের এইটা গভর্নমেন্ট আইন করে কেমনে বন্ধ করবে? এটা কি ধরেন, আমি তো কোনো সাজেশন কাউকে দিতে দেখি নেই। আমি নিজে যখন ভেবেছি আমি কীভাবে, ধরেন আমি যদি ক্ষমতায় থাকতাম কি করতাম, তাহলে এরকম কত মামলা করতাম, সাজা দিতাম, এরকম কি। আমি এখন পর্যন্ত মনে করি যে এটা ভাবতে হবে আরও, কিন্তু মানুষের চেতনার মান, চিন্তার মান, বোঝার মান যদি বাড়ে তাহলে ট্যাগিং হবে না। জি, ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না, আপনাকে ধন্যবাদ। জাহিদুর রহমান, আপনার কাছে একটু আসতে চাই। বিএনপির এক নেত্রী বলেছিলেন যে শিক্ষা প্রতিষ্ঠান নেতা তৈরির কারখানা। শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কিছুদিন আগেও দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের অঙ্গ সংগঠন সেখানে ক্যাম্পাসে রাজনীতি রাখতে চাচ্ছেন, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এটার বিরোধিতা করছেন। কারণ বিগত আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি যে ক্যাম্পাসে রাজনীতি একটা আতঙ্ক তৈরি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান নেতা তৈরির কারখানা হলে গবেষক এবং বিজ্ঞানী তৈরি হবে কোথায়? আচ্ছা, ছাত্র লীগ শিক্ষা প্রতিষ্ঠানে যা যা করেছে সেই আতঙ্কে যদি ছাত্রলীগ মানে ছাত্র রাজনীতি বন্ধ করে দিতে হয় দলীয় লেজুরের, তো আওয়ামী লীগ তো বাংলাদেশটাকেই ধ্বংস করে ফেলছে। তো আমরা রাজনীতি দেশেই বন্ধ করে দেই, আমি যদি ওটা যুক্তি হয়। আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করেছে না, ছাত্রলীগের অপরাধের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লক্ষ গুণ, কোটি গুণ, একটা দেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। তো এখন থেকে বাংলাদেশে আর কোনো রাজনীতি নাই, বাংলাদেশে ডক্টর ইউনূসের সরকারের মতো একটা সরকার থাকবে, ভবিষ্যতে আবারও এরকম একটা সরকার থাকবে, কারণ রাজনীতি খারাপ। যুক্তিটা কিন্তু এইরকম হলো, একেবারেই এরকম। সো এগুলো কোনো যুক্তি নেই। এবং সাধারণ শিক্ষার্থী বলে যে বস্তুটা আমাদের সামনে আসে, মানে সাধারণ শিক্ষার্থী এত অর্গানাইজড হয়, তারা কিছু হলেই নেমে যেতে পারে, এত সিম্পল ব্যাপারগুলো এত সিম্পল না। ঘটনাটা হচ্ছে খুব সোজা। কোনো ছাত্র সংগঠন মনে করে আনুষ্ঠানিক রাজনীতি বন্ধ থাকলে তারা লুকিয়ে চুরিয়ে রাজনীতি করার একটা চর্চা তাদের বহু বছরের আছে, সুতরাং তারা তাদের রাজনীতি করতে পারবে, প্রকাশ্য সংগঠনগুলো পারবে না, তারা ল্যাভারেজ পাবে। এটা জাস্ট ওই রকম একটা ব্যাপার। আর রাজনীতি আমাদের এখানে যে ফর্মে আছে, আমি ধরেন সারা পৃথিবীতে হয়তো দলীয় রাজনীতি নেই, কিন্তু আমরা ভারতের কথা যদি বলি, ভারতে তো দলীয় রাজনৈতিক ছাত্র সংগঠন আছে। জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্র নেতারা মানে সারা ভারতে খুবই সেলিব্রিটির মর্যাদা পান। জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে কি জ্ঞান চর্চা হয় না? হয়তো। তো সেই জন্যই বলছি এটা আসলে মূলত ওই প্রবলেম না। হ্যাঁ, সমস্যার সংকট তৈরি হয়েছে, আমাদের রাজনীতিরই সংকট আছে, সুতরাং এটাকে বাতিল করার মাধ্যমে, নিষিদ্ধ করার মাধ্যমে এটা হতে পারে। জি, ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটি হচ্ছে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি সেনাবাহিনীকে নিয়ে মন্তব্য করে বলেছিলেন যে তারা বিভিন্ন দেশ ঘুরে মিশন টিশন করে এসে অস্ত্র নিয়ে দেশে আসে এবং সেই অস্ত্র কিভাবে চালাতে হয় তাদের সেই জ্ঞানটুকু নেই। একটি বাহিনীর প্রতি এমন মন্তব্য, গণঅভ্যুত্থানে তো আমরা দেখেছি যে ছাত্র জনতার পক্ষে এই বাহিনীটি সমর্থন দিয়েছে, বছর ঘুরতে না ঘুরতেই কেন তাদের নিয়ে এমন মন্তব্য করছেন? আমি জানি না নাসিরউদ্দিন পাটোয়ারি কি নিজের ব্যক্তিগত আগ্রহে আলোচনা, এই যেমন আমরা এখন আলোচনা করছি এই মন্তব্যের কারণে, মানে আলোচনা থাকতে কি তিনি এটা হতে পারে, কিন্তু আবার উনি একটা গুরুত্বপূর্ণ পদে আছেন দলের, এবং দলও তাকে রেস্ট্রিক্ট করছে না। একটা জিনিস হয়তো আমি ধারণা করতে পারি, এটা শুধু তিনি নন, তার দলের আরও অনেকেই সেনাবাহিনী এবং বিশেষ করে সেনা প্রধানের বিরুদ্ধে নানান মন্তব্য করেছেন। ছাত্রদের একটা অংশ নির্বাচনটা যতটা সম্ভব পিছিয়ে দেওয়া যায় সে চেষ্টা বা চর্চার সাথে আছেন। এখন সেনা প্রধান আসলে এই ব্যাপারে একটা শক্ত বাধা উনি জনগণের পক্ষে, কারণ উনি নির্বাচনের ব্যাপারে তিনি স্পষ্ট তার অবস্থান জানিয়েছেন। কুড বি এটা একটা কারণ যে তারা তার উপর অসন্তুষ্ট আছেন, সেটা থেকে হয়তো এগুলো বলছেন। জি, ধন্যবাদ। মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটি এনসিপি নেতা আরেক নেতা বলেছিলেন যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তিনি বিদেশে যে লন্ডনে যে সেজদা করে এসেছেন তারেক রহমানের কাছে, এমন একটি মন্তব্য করেছেন। শেষ প্রশ্নটা আমাকে না করলেই ভালো হতো, কেন জানেন, আমি খুব রেসপেক্টফুল সেনাবাহিনীর প্রতি। তারা যে কাজটা করেছে শেখ হাসিনাকে উৎখাতের মধ্যে দিয়ে, এইটা তো আমরা পারিনি সবাই মিলে, যেভাবেই বলি করেছি, সবাই লড়াই করেছে, কিন্তু শেষ কাজটা তারা করেছে। এই জন্যে তারা একটা শ্রদ্ধার জায়গায় থাক, ভালোবাসার জায়গায় থাক, এক ধরনের কৃতজ্ঞতাবোধ থাক, তাই চেয়েছি। কিন্তু রাজনীতিতে এসে তারা এই রকম বালখিল্যতা করছে। মানে এই যে একটু আগে জিজ্ঞেস করলেন না,
আর্মির লোকজন বাইরে, মানে এটা হাস্যকর কথা হলো না, বলে ও বেশি বোঝে নাকি অস্ত্র কেমনে চালাতে। কেমনে চালাতে হবে, কারণ তারা এই বাহিনী তো বিভিন্ন প্রশিক্ষণের মধ্য দিয়ে এসেছে এবং বাংলাদেশ আর্মির স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনালি এরকম খারাপ নয়। আর উনি তো এটা সম্পর্কে কিছু জানেন না, উনি কেন এরকম করে বলবেন? ঠিক পরের প্রশ্নটা যার কথা বললেন, আমি মানে এরকম না, হয়তো কেউ যদি যত্ন করে তাহলে 50টা বক্তৃতা দিয়ে আসতে পারবে তাদের, যে বক্তৃতার কোনো মানেই হয় না। এবং এই কারণে তারা যে রাজনীতির মাঠে যেটা একটা পিকে ছিল, একদম জেনিতে নেমে গেছে, এটা তারা বুঝতে পারে না। এখন তাদের ওই জায়গায় নাই। তাদের মধ্যে বিতর্ক হচ্ছে কেন শহীদ মিনারের লোকজন কম হলো, তাদের মধ্যে বিতর্ক হচ্ছে। এবং তারা, আমি শুনি নির্বাচন সম্পর্কে তাদের অ্যাটিটিউড হলো দরকার হলে করবো না। মানে তারা বুঝে গেছে যে এই আন্দোলন শেষ পর্যন্ত যেখানে গিয়ে ঠেকছে সেই জায়গার জন্য তারা ফিরতাম। সব মিলে আমি তাদের জন্য খুব কষ্ট পাই এবং আমি তাদের কাছে অ্যাপিল করি, বরঞ্চ চেষ্টা করো নিজেরা ঠিকমতো পলিটিক্সটা বোঝার জন্যে, রিয়েলিটি অফ দি সিচুয়েশন বোঝার জন্যে, এবং সেই ভিত্তিতে করা। কেন আমি এখনও ছাত্রদেরকে ভ্যানগার্ড অফ ডেমোক্রেটিক মুভমেন্ট মনে করি, কালচারাল মুভমেন্ট মনে করি। ইভেন যে সংস্কারের ব্যাপারে যেটা হচ্ছে না, এইখানেও তাদের অনেক বড় অবদান রাখা সম্ভব ছিল, সেটা তারা লস করেছে। জি ধন্যবাদ। জাহিদুর রহমান, শেষ আরেকটি প্রশ্ন করতে চাই। নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন সংবিধান প্রয়োজন। এনসিপির এক নেতা বলেছেন, এই মুহূর্তে নতুন সংবিধান প্রণয়ন করা সম্ভব কিনা? এই মুহূর্তে ওই যে গণপরিষদ দিয়ে হতে পারে, এবং এগুলো সব কতগুলো মানে রেটরিক, তারা এটা একটা এজেন্ডায় পরিণত হয়েছে। একটা ছোট উদাহরণ দিই, চায়নার ইকোনমিক যে রিফর্ম হয় সেটা দেং জিয়াওপিং এর হাত দিয়ে হয়েছে। আগে তো মাও তার সো কল্ড কমিউনিস্ট অর্থনীতি বানাতে গিয়ে গ্রেটলি ফরওয়ার্ড কালচারাল রেভলিউশন এটা সেটা করে চাইনিজ অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে। কয়েক কোটি মানুষ দুর্ভিক্ষেই মারা গেছে। কমিউন বানাবেন, এই করবেন, সেই করবেন। দেঙে সেটা মূলত একটা ক্যাপিটালিস্ট ইকোনমি বানিয়ে ফেলেছেন। চায়না কিন্তু একটা ক্যাপিটালিস্ট ইকোনমি, স্টেট অন ক্যাপিটালিজম। ওখানে তো আসলে অর্থনীতির দিক থেকে এটা কোনোভাবেই কমিউনিজম না। তো দেং যখন এটা করলেন, তখন দেংকে এসে জিজ্ঞেস করা হচ্ছিল যে আপনি তো, তখন চায়নার অর্থনীতির উন্নতি হচ্ছে তার পলিসির কারণে, তো বললো আপনি তো কমিউনিস্ট অর্থনীতিতে নাই, আপনি তো ক্যাপিটালিজম দিয়ে করেন, এই করেন, সেই করেন। তখন দেঙের একটা উক্তি আছে, এই উক্তিটা আবার খুব বিখ্যাত। সেটা হচ্ছে, বিড়াল ইঁদুর ধরতে পারে কিনা সেটা প্রধান, ওটা সাদা না কালো সেটা ম্যাটার করে না, বিড়ালের কাজ ইঁদুর ধরা। আমরা সংবিধানের কিছু পরিবর্তন চাই মনে করি বাংলাদেশ ঠিক হওয়ার জন্য। এটা সংবিধান সংশোধন করেও ভেরি মাচ পসিবল, আবার একটা নতুন সংবিধান লিখেও সম্ভব। সো আমার দেখার ব্যাপারটা হচ্ছে এই পরিবর্তনগুলো সংবিধানে আসলো কিনা, এটা বিড়াল সাদা না কালো আমি দেখতে চাই, এটা সংশোধন করে হইলো নাকি একটা নতুন সংবিধান লিখে হইলো। কারণ আমি এনসিপির যে কাউকে দেখাতে পারি বসে যে এই জিনিসগুলো আমাদের মৌলিক স্ট্রাকচারের পরিবর্তন, এমনকি ঐক্যমত্য কমিশন বা সংবিধান সংসদ কমিশনের চিফের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, আমরা এই আলোচনা করেছি, যেটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সম্ভব। চতুর্থ সংশোধনী একটা করে পুরো দেশের স্ট্রাকচার পাল্টে ফেলা হয় নাই, হয়েছে তো। জি ধন্যবাদ ডক্টর জাহিদুর রহমান। আমি আপনার কাছে সর্বশেষ আরেকটি প্রশ্ন করতে চাই। যারা এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই শিক্ষার্থীরা যারা নেতৃত্ব দিয়েছেন এই গণ অভ্যুত্থানে, তারাই প্রধান উপদেষ্টাকে ক্ষমতায় বসিয়েছেন। 1 বছর যেতে না যেতে এমন একটি মন্তব্য করে বসেছেন যে প্রধান উপদেষ্টা লন্ডনে যে সেজদা করে এসেছেন। কেন, মানে এই ধরনের মন্তব্য কেন একজন ব্যক্তিকে নিয়ে, যারা নিয়োগদাতা বলে যাদেরকে? হাসান আব্দুল্লাহ একটা অদ্ভুত ভুলও করেছেন। মানে প্রধান উপদেষ্টা কিন্তু রাষ্ট্রপ্রধান না, উনি বলেছেন রাষ্ট্রপ্রধান। ওনার এইটুকু বোঝা উচিত যে সরকার প্রধান আর রাষ্ট্রপ্রধান একই বস্তু না, রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি। হ্যাঁ, সো এইটুকু এত গুরুত্বপূর্ণ একজন নেতার জানা উচিত। এটা হলো এক। দুই হচ্ছে দ্য ভেরি ল্যাঙ্গুয়েজ। আপনি সমালোচনা করতে পারেন, সেজদা করে এসছেন, আপনি এই ধরনের মন্তব্য, গণতান্ত্রিক ব্যবস্থায় সমালোচনা থাকবে, তর্ক বিতর্ক থাকবে, কিন্তু আপনি কোনো একটা জায়গায় একটা রেড লাইন, যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি উনি রেড লাইন ক্রস করেছেন, এই সেজদা করে এসছেন, এই কথা মানে আপনি একজনকে গড বানিয়ে এসছেন, খুবই অফেন্সিভ কথা। এই অফেন্সিভ কথা আমি খুবই কন্ডেম করি। এই পোস্ট 5 আগস্ট রাজনীতিতে আমরা এগুলো নেই না, নিতে চাই না। আচ্ছা, এখন সমালোচনা কেন করছেন এনসিপির? শুধু উনি না, উনি কয়েকদিন আগেই আবার এই যে স্বাস্থ্য উপদেষ্টাকে উল্লেখ করে বলছেন এটা স্বজনপ্রীতির উদাহরণ। তাদের আরেকজন নেত্রী সামান্তা শারমিন, তিনি ডক্টর ইউনূস যে বিভিন্ন তার প্রতিষ্ঠানের অনুমোদন নিয়েছেন, সুদের মওকুফ করেছেন, এগুলো দিয়ে উল্লেখ করে খুবই কঠোর সমালোচনা করেছেন। আমি ধারণা করি এনসিপির গায়ে একটা কিংস পার্টির ট্যাগ পড়েছে, এবং এটা এখন আমরা শুধু বলছি না, কিছুদিন আগে খুবই গুরুত্বপূর্ণ একজন সিভিল সোসাইটি মেম্বার ডক্টর ইফতেখারুজ্জামান, এখন ওনাকে তো যাতা করে খারিজ করা যায় না। শেখ হাসিনার সময় টিআইবি এবং এই ভদ্রলোক যে পরিমাণ ফাইট করেছেন, আমি একটা ছোট উদাহরণ দিই। 18 সালের নির্বাচনের
2 সপ্তাহের মধ্যে একটা জরিপ করে 33টা সিটে অন্তত, মানে 50টা নিয়েছেন মধ্যে 33টাতে রাতে ভোট দেওয়ার প্রমাণ তারা পেয়েছেন বলে সরকারকে চ্যালেঞ্জ করেছিল। এটা হলো সেই টিআইবি, সেই ইফতেখারুজ্জামান। তিনিও তো এখন বলছেন যে এটা কিংস পার্টি। ফলে তারা এখন কিছুটা সমালোচনা করে এই তকমা দূরে সরানোর চেষ্টা করছেন। আর আরেকটা জিনিস একটু জরুরি, এনসিপির একটা অংশ কিন্তু এই যে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, এটা নিতে পারছে না। কারণ এনসিপিরও তো বিরাট প্রভাব আছে এখন সরকারে, বিরাট প্রভাব, ফর্মালি ইনফর্মালি। এই প্রভাব তো আসলে একটা নির্বাচন হয়ে আমরা কাগজে কলমে যদি ধরে নেই বিএনপি ক্ষমতায় আসবে, মুহূর্তে এই প্রভাব উবে যাবে। মানে প্রভাব ধরে রাখতে কি তারা ডক্টর ইউনূস নির্বাচনের বিরোধিতা করছেন? হ্যাঁ, এবং ডক্টর ইউনূস একটা ঐতিহাসিক ভুল করেছেন, এদেরকে ক্ষমতার কাছাকাছি নিয়ে গেছেন ফর্মালি এবং ইনফর্মালি। নিয়ে যাওয়ার কারণে এই কম বয়সের এরা এখন ক্ষমতার বাইরে থাকবে, দে ক্যান টেক ইট। সো নির্বাচন যত দেরি করানো যায় সেটা তাদের, পুরো এনসিপির কথা বলছি না, এনসিপির একটা অংশের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাদেরকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন কালের সংলাপ, দেশের সাম্প্রতিক রাজনৈতিক নানা দিক নিয়ে আপনারা আলোচনা শুনছিলেন। আজ এ পর্যন্তই। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কালের সংলাপ নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।